কিন্তু দুজনের কারো মুখ থেকে তেমন কোনো বাক্য বেরিয়ে না এলেও যতটুকু এসেছে তা নিয়েই মেয়েটার মস্তিষ্কে কূটবুদ্ধিরা কিলবিল কিলবিল করছে। ইমাদ হয়তো ভালোবেসেও চুপ থেকেছে, প্রিয় মানুষটার সুখের জন্য ছেড়ে দিয়েছে, কিন্তু সে তার ভাইয়ের মতো অতটাও ভালো না। ইমার কাছে নিজের ভালো থাকাটা আগে, তারপর অন্যদের। সেই যদি ভালো না থাকে, ধুকে ধুকে মরে, তাহলে প্রিয় মানুষের সুখ দিয়ে কি করবে? সে হয়তো বিভানকে সঠিকভাবে ভালোবাসতে পারেনি, তাই এমন মনোভাব। তবে ইমা চুপ থাকবে না, সে ছিনিয়ে নিতে জানে। আর তাছাড়া সে যদি কোনোভাবে বিভান আর রূপন্তীর মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিতে পারে, তাহলে তাদের দুই ভাই বোনেরই লাভ। সে খুব সহজে বিভানকে পেয়ে যাবে, আর ইমাদ পেয়ে যাবে রূপন্তীকে। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি দিন। স্পেনের রাস্তায় এই উজ্জ্বলতা যেন একটু বেশিই ধরা দিয়েছে। চারদিকে তেমন গাছপালা না থাকায় সূর্যের প্রখরতা একটু বেশি এই আধুনিক রাষ্ট্রে, যার কারণে আপাতত দৃষ্টিতে মনে হয় উজ্জ্বলতাও অধিক। চারদিকে জনমানবের সমাগম বেড়েছে, স্কুল কলেজগুলো ভরে উঠেছে শিক্ষার্থীদের আনাগোনায়। রূপন্তী লাইব্রেরিতে নিজের কাজ সামলাচ্ছিল। বিভান কলেজে তার সাথে এলেও একটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় লাইব্রেরিতে বউ পাহারা না দিয়ে চলে গেছে ক্লাসে। ইমাও ঠিক এই ক্ষণে এসে পৌঁছালো রূপন্তীদের কলেজে। মেয়েটার ক্লাসে গিয়ে দুই একজনের নিকট তার সম্পর্কে জানতে চাইলো। তারাও বলে দিল সে এখন লাইব্রেরিতে আছে। ইমা আর দেরি করলো না, দ্রুত পা চালিয়ে পৌঁছালো লাইব্রেরির নিকট। দরজার সম্মুখে দাঁড়িয়েই উকি ঝুঁকি মারলো ভিতরের দিকে। স্বল্প সময়ের মধ্যে মেয়েটা পেয়েও গেল তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। হাতে বই নিয়ে সেগুলো তাকে গুছিয়ে রাখছিল। ইমা লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রূপন্তীর পানে। আশেপাশে তাকিয়ে একবার দেখে নিল পরিচিত কেউ তাকে দেখছে কিনা। পাছে বিভান বা পরিচিত কেউ যদি দেখে ফেলে তাকে, তবে কেলেঙ্কারি হয়ে যাবে। অন্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে এসে শেষে নিজেই ঝামেলার পড়তে হবে। চারপাশে কাউকে না দেখে একটু আশ্বস্ত হলো ইমা। ইতি উতি না করে সরাসরি বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। রূপন্তী পাশ ফিরে তাকালো। ইমাকে দেখে ঠিক চিনতে পারলো না সে। এদেশে আসার পর এই মেয়েটাকে সে ওই একবারই দেখেছিল, তাও স্বল্প সময়ের জন্য। রূপন্তী ভ্রু কুসকে শুধালো, কে আপনি? আমি ইমা, ইমাদের বোন। রূপন্তী মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। এবারে সে চিনতে পারলো ইমাকে, কিন্তু এখানে কেন? ইমাদের আবার কিছু হয়নি তো? হটকারিতায় উল্টো পাল্টা কিছু করে ফেলেনি তো? রূপন্তীর চিন্তা হলো। চিন্তিত ভঙ্গিতেই সে শুধালো, কি কথা, ইমাদ ভাই ঠিক আছেন তো? ইমা আমতা আমতা করে জবাব দিল, এখানে নয়, বাইরে এসো, তারপর বলি। ইমা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রূপন্তীও তার হাতের বইগুলো একটা টেবিলের উপর রেখে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো মেয়েটার পিছু পিছু। বাইরে আসতেই ইমা তার মোবাইলটা এগিয়ে দিল রূপন্তীর পানে। চোখ মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, ইভান ভাইয়া গতকাল আমাদের বাড়িতে গিয়েছিল। তার কথাগুলো শুনে তোমার জন্য আমার খারাপ লেগেছিল। হাজার হলে আমি মেয়ে তো, তাই তার অগোচরে এই ভিডিওটা রেকর্ড করেছি। বিভান কাল ইমাদের সাথে দেখা করতে গিয়েছিল বটে, কিন্তু সেখানে গিয়ে তার নামে কি এমন বলেছে যার জন্য ইমার খারাপ লেগেছে? এমনকি ভিডিও করে রেখেছে। রূপন্তী ভ্রু কুচকালো, তাকালো মোবাইলের স্ক্রিনে, যেখানে বেশ স্পষ্টভাবেই বিভান এবং ইমাদকে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিভান বলছে সে সালাম হোসেনকে এখনো নিজের শত্রু মনে করে এবং নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে। আর এদেশে আসার পর রূপন্তীকেও নিজের শত্রু মনে করত। মূলত তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই প্রথমে বাড়ি থেকে বের করে দিয়ে আবার নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল তাকে। ব্যাস এটুকুই। এই ভিডিওতে এর আগে পরের আর কিছু নেই। এইটুকু দেখেই রূপন্তী যেন পাথরে পরিণত হলো। কারিগরের হাতে গড়া পুতুলের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মোবাইলের পানে। ইমা হাত বাড়িয়ে টেনে নিল নিজের মোবাইলটা। মেয়েটার মনে আরেকটু সন্দেহের বীজ বপন করতে বলল,
আমার তো মনে হয় ইভান ভাইয়া তোমাকে বিয়েটা প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে, নয়তো তোমার বাবার উপর ঘৃণা থেকে দেশ ছাড়লো। এদেশে আসার পর তোমাকে শত্রু মনে করত, বিভিন্নভাবে তোমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিল, তার সাক্ষী তুমি নিজেই। তারপরও হঠাৎ কি হলো, একদম বিয়ে করে নিল? ব্যাপারটা কি আদৌ বিশ্বাসযোগ্য? রূপন্তী হঠাৎ ভিডিওটা দেখে থমকে গিয়েছিল, কিন্তু কিঞ্চিত সময়ের ব্যবধানেই নিজেকে সামনে নিল সে। ভিডিওতে যা যা দেখা যাচ্ছে বা বিভান যা যা বলছে তা আর নতুন কি? এদেশে আসার পর বিভান নিজেই তো তাকে বারবার বলেছে সে রূপন্তীকে শত্রু মনে করে, বারবার তাকে অপমান করেছে, শত্রুর মেয়ে বলে সম্বোধন করেছে। তাকে শাস্তি দিতে গিয়ে প্রায় বলেছে সালাম হোসেনকে সে নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে। অবশ্য এ তো বহু পুরনো কথা। এই কথার জের ধরেই না ছেলেটা একদিন দেশে ছেড়েছিল। দেশ ছেড়েছিল। তাছাড়া ভিডিওতে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে যে বিভান বলেছে সে রূপন্তীকে ঘৃণা করত, মেয়েটার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত। অর্থাৎ অতীতে সে একজন মানুষ অতীতে ভুল করেছে বলে বর্তমানেও সে একই ভুল করবে, এটা ভাবাও তো অন্যায়। একজন মানুষ আজ খারাপ, এর জন্য কি কালো খারাপ থাকবে? সে কি কখনো শুধরাবে না? রূপন্তী বিয়ের পর থেকে এই পর্যন্ত বিভানকে বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে। খারাপ কিছু বা প্রতিশোধ নিতে বিয়ে করেছে এমন কিছুই মনে হয়নি তার, বরং মনে হয়েছে ভালোবেসে আগলে রাখতে চাইছে। কিন্তু এই ঘটনা কিংবা ভিডিও থেকে রূপন্তীর হৃদয়ে একটা বিষয় বেশ ভালোভাবে নাড়া দিয়েছে। এখন মনে হচ্ছে তার এবং বিভানের মধ্যকার সম্পর্ক ঠিক করার পূর্বে সালাম হোসেন এবং বিভানের মধ্যকার সম্পর্ক ঠিক করা উচিত। তাদের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান ঘটানো উচিত। সালাম হোসেনের মাথার উপরেও আর কতদিন একজন হত্যাকারীর বোঝা থাকবে? হয়তো আর কেউ তাকে হত্যাকারী ভাবছে না, কিন্তু একজন তো ভাবছে। বিনা অপরাধেও সে একজনের কাছে অপরাধী, গুরুতর এক অপরাধী। রূপন্তী চায় না তার বাবা তারই স্বামীর চোখে আর অপরাধী হয়ে থাকুক। তাছাড়া বিভানও তো এই বিষয়টা ধরেই দেশ ছেড়ে, দাদা দাদি ছেড়ে দূরে। ছেলেটা যতদিন না পুরো বিষয়টা বুঝবে, নিজের বাবা মায়ের মৃত্যুটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারবে, ততদিনে সেও তো শান্তি পাবে না। না, এবারে তাকেই কিছু করতে হবে। অন্ততপক্ষে দীর্ঘদিন ধরে সালাম হোসেন এবং বিভানের মধ্যকার ভুল বুঝাবুঝির নিঃশেষ ঘটাতে হবে এবার। রূপন্তী উষ্ঠ প্রসারিত করলো কিঞ্চিত, ভদ্রভাবেই ইমাকে বলল, ধন্যবাদ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। তবে এইসব আমার আগে থেকেই জানা, নতুন কিছু নয়। ইমার মুখটা চুপসে গেল, হাসি মুখটা ভোতা হয়ে গেল মুহূর্তেই। কই, সে ভেবেছিল এই ভিডিও দেখিয়ে রূপন্তী এবং বিভানের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করবে। ওই নাটক সিরিয়ালের ন্যায় বিভানকে ভুল বুঝে রূপন্তী দূরে চলে যাবে, আর তখন সেই সুযোগটা কাজে লাগিয়ে সে যাবে বিভানের কাছাকাছি আর ইমাদ যাবে রূপন্তীর কাছাকাছি। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো বলল সে সব জানতো। সিরিয়াল দেখে দেখে মেয়েটা মাথায় কূটবুদ্ধি ঢুকিয়েছে ঠিক, তবে বাস্তবতা ভুলে গিয়েছিল। আজকাল হয়তো সিরিয়ালের 2-4টা কূটবুদ্ধির প্রতিফলন বাস্তব জীবনে ঘটেও যায়, তবে সব কূটবুদ্ধির প্রতিফলন ঘটানো সম্ভব নয়। রূপন্তী আমতা আমতা শুরু করলো, কিছুটা ইতস্তত করে বলল, দুঃখিত, আপনাকে এই মুহূর্তে আমার যতটা সমাদর করা উচিত ছিল তা আমি পারছি না। কাজ আছে আমার, অন্যের অধীনে চাকরি করি তো। একদিন বাসায় আসবেন, আমার যতটা সম্ভব আপনার আদর যত্ন করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। থামলো রূপন্তী, পরপর আবার বলল, আসছি আমি। রূপন্তী চলে গেল। ইমা হতাশ হয়ে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পানে। কতটা আশা নিয়ে সে এখানে এসেছিল, অথচ রূপন্তী তাকে একটা ধন্যবাদ জানিয়ে তার সব আশায় জল ঢেলে দিল। রাতের কৃষ্ণাভ আধারে ছেয়ে গেছে চারিধার। প্রকৃতি তার রূপ রস হারিয়ে বিলীন হয়ে যেতে শুরু করেছে গাঢ় আধারে। চারদিকটায় হালকা একটা শীতলতা নেমেছে। রূপন্তী এবং বিভান কেবলই রাতের খাবারের পাট ঢুকালো। বিভান খাবার শেষ করে উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজ কক্ষের পানে। তখনই তার পিছু ডাকলো রূপন্তী। ছেলেটা থমকে দাঁড়ালো, পিছন ঘিরে শুধালো,
কিছু বলবে? হ্যাঁ, একটা কথা ছিল। বলে ফেলো। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী, আমতা আমতা করে বলল, আসলে আমার কথাটা আপনি ঠিক কিভাবে নেবেন বুঝতে পারছি না। এমনিতেই তো সবসময় আপনার নাগের ডগায় রাগ লেগে থাকে, আবার এখন না আমার কথা শুনে রেগে যান। বিভান ভ্রু কুঁচকালো, চোখ ছোট ছোট করে বলল, তুমি আবার কবে থেকে আমার রাগকে ভয় পাওয়া শুরু করলে রূপ? এমন তো আগে কখনো ঘটেনি। একদিন আমি তোমাকে একটা থাপ্পড় মারায় তুমি সাথে সাথে আমার গালে আরেকটা থাপ্পড় মেরে দিয়েছিলে, ভুলে গেছো তা? আগের সময় আর এখনকার সময় আলাদা। আগে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী শব্দ দুটো যেন দোলা দিল বিভানের হৃদয়ে, কর্ণে ঢেলে দিল এক রাস শীতলতা, উৎফুল্ল হলো হৃদয়। বিভান উষ্ঠে হাসি ফুটিয়েই বলল, বলে ফেলো, কি বলতে চাও? রূপন্তী সময় নিল একটু, তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কিছুদিনের জন্য দেশে ফিরতে চাই। বিভানের উষ্ঠ থেকে হাসি উবে গেল। তার ফুরফুরে মেজাজটাকে চড়িয়ে দেওয়ার জন্য এইটুকু বাক্যই যথেষ্ট ছিল। রূপন্তী দেশে যাবে? কেন যাবে? এখনো তো তাদের মধ্যে কিছু ঠিকই হলো না, আর মেয়েটার পড়াও শেষ হয়নি। তাহলে? বিভান থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কোন দেশে? কাজ কি? বাবা মায়ের কাছে যাব, আর আপনাকেও নিয়ে যাব। রূপন্তী বাবা মায়ের কাছে যাবে মানে সালাম হোসেনের কাছে? এতদিন বিভান মেয়েটাকে ভালোবাসলো কিংবা বিয়ে করলেও কখনো এটা ভেবে দেখেনি রূপন্তী তার বাবার কাছে অর্থাৎ সালাম হোসেনের কাছে যেতে চাইবে। বিভানের কাছে সালাম হোসেনের নামটা একটা ঘৃণা, আতঙ্কের নাম। জীবনে চলার পথে কখনো কখনো আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের মন এবং মস্তিষ্কের উপরে মারাত্মক প্রভাব ফেলে। সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ে, বড় হই, সবটা বুঝতে শিখি, কিন্তু মস্তিষ্ক থেকে ওই প্রভাবটা কাটিয়ে উঠতে পারি না। বিভানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। সে সকলের সম্মুখে এক সুস্থ সবল মানুষ রূপে ঘোরাফেরা করলেও মস্তিষ্ক জুড়ে তার ভয়ানক এক অসুখের বসবাস। আর দিনের পর দিন একা একা থাকতে থাকতে সে অসুখ প্রভাব ছড়িয়েছে আরো। তবে এতদিন রূপন্তীকে পেয়ে অতীত ভুলে একটু ভালো ছিল বেচারা, কিন্তু আজ যখন দেশে ফেরার কথা, সালাম হোসেনের কথা শুনল, তখনই তার চোখের সম্মুখে ভেসে উঠল বাবা মায়ের মৃত্যুর দেহ দুটো। ওই দিন তার বাবা মায়ের মৃতদেহ শেষবারের জন্য তাকে দেখাতে রাজি ছিল না কেহই। সকলে বারবার বলেছিল বিভান সহ্য করতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার কান্নাকাটিতে আবেগপ্রবণ হয়ে তাকে দেখানো হয়েছিল মৃতদেহ দুটো। বিভান সেদিন দেখেছিল তার বাবার দেহটা, মাথাটা থেতলে ঘিলু বেরিয়ে গিয়েছিল, চোখ মুখের কোণে অস্তিত্ব ছিল না, পুরো মুখশ্রী জুড়ে। তার পাশেই দেখেছিল মায়ের মৃতদেহটা, যার মুখের এক পাশ থেতলে রয়েছে আর এক হাত শরীর থেকে খণ্ডিত হয়ে পাশেই পড়ে রয়েছে। এই দৃশ্য চোখে দেখা বা মস্তিষ্কে ধারণ করা কোনোটারই সক্ষমতা ছিল না ছেলেটার, আর আজও সেই দৃশ্য থেকে বেরিয়ে আসতে পারেনি সে। বিভান ধীরে ধীরে উত্তেজিত হয়ে পড়ল। অতীতে মনে করে মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল তার। ধীরে ধীরে চোখ ও মুখ রক্তিম বর্ণ ধারণ করতে শুরু করলো। তবুও নিজেকে কোনো মতে সামলে সে বলল, কোথাও যাবো না আমরা, কোথাও না। কিন্তু এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়ে দিল বিভান। কিছুটা উত্তেজিত স্বরে বলল, কোনো কিন্তু না, আমরা কোথাও যাব না। ওই দেশে তো যাবই না যে দেশে আমি আমার বাবা মাকে হারিয়েছে। থামলো ছেলেটা, ফের বলল, আর সালাম হোসেন, উনি একজন খুনি। উনি আমার বাবা মাকে খুন করেছে, তাদের কেড়ে নিয়েছে আমার থেকে, এরপর তোমাকেও কেড়ে নেবে। নিজের বাবার সম্পর্কে এমন মিথ্যা অভিযোগ মেনে নিতে পারল না রূপন্তী। প্রতিবাদের সুরে সে বলল, না, আমার বাবা আপনার মা বাবাকে খুন করেছেন, আর না আমাকে আপনার কাছ থেকে কেড়ে নেবেন। দেশে চলুন, তারপর। সম্পূর্ণ কথা শেষ করার আগে বিভান ঝড়ের বেগে ছুটে এলো রূপন্তীর পানে, খামচে ধরল মেয়েটার দুই বাহু, দাঁতে দাঁত চেপে বলল, সাফে গেছিস তোর বাবার হয়ে? তোর সাফেতে কি হবে? তোর বাবা নির্দেশ হয়ে যাবে? আমার বাবা মা আবার বেঁচে উঠবে? আমি আমার যন্ত্রণা থেকে মুক্তি কি পাবো? ফিরে পাবো আমার কৈশোর? কিচ্ছু ফিরে পাবো না। আমি এই পৃথিবীতে একটু শান্তি পাবো না।
কথাগুলো বলতে বলতে বিভান আরো উত্তেজিত হয়ে পড়ল। নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে দিশেহারা হয়ে পড়ল সে। রূপন্তীকে কিছু বলতে না গিয়ে গায়ের জোরে ধাক্কা মেরে ফেললো শক্ত টাইলসের উপরে। আকস্মিক ধাক্কার তার সামলাতে পারল না মেয়েটাও। ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগলো মেঝেতে। মেয়েটার সাথে সাথে কণ্ঠে আহ সূচক ব্যথাতুর ধ্বনি তুলল। বিভান খেয়াল করলো না অত কিছু। ক্রোধে উন্মুক্ত হয়ে হন হন করে গেল সে নিজ কক্ষে। ঠাস করে আটকে দিল দরজাটা। রূপন্তী চোখ তুলে তাকালো বিভানের চলে যাওয়ার পানে। চোখ দুটো ছলছল করে উঠল তার। এর আগেও ছেলেটার অনেক অপমান, অনেক খারাপ ব্যবহার সহ্য করেছে সে, কিন্তু এতটা কষ্ট হয়নি কখনো। হয়তো আগে তার জন্য ভালোবাসা ছিল না, তাই কষ্ট কম হয়েছে, আর এখন ভালোবাসা আছে তাই কষ্ট বেশি হচ্ছে। তবে নিজের বাবার জন্য বিভানের মনে এতটা ঘৃণা মেনে নিতে পারল না রূপন্তী। যে করে হোক এই ঘৃণার অবসান ঘটাতে হবে তাকে। সালাম হোসেনকে বিভানের সম্মুখে নির্দোষ প্রমাণ করতেই হবে তাকে। মেয়েটা কোনো মতে উঠে দাঁড়ালো, অতঃপর আস্তে ধীরে চলে গেল নিজ কক্ষে। রাতে বেড়েছে, সেই সাথে বেড়েছে চারদিকের নিস্তব্ধতা। বিভান আর রূপন্তীর ঝামেলা হয়েছে প্রায় ঘন্টাখানেক কেটে গিয়েছে। ধীরে ধীরে মস্তিষ্ক ঠান্ডা হতে শুরু করেছে বিভানের। সেই সাথে অপরাধ বোধেরাও জেকে ধরতে শুরু করেছে তাকে। না, আজ সে রূপন্তীর সাথে যা করেছে একদম ঠিক করেনি। হাজার হলেও সালাম হোসেন রূপন্তীর বাবা। মেয়ে হিসেবে সে তো বাবার কাছে যেতে চাইবেই, এটাই স্বাভাবিক। বিভান হয়তো সালাম হোসেনকে হত্যাকারী মনে করে, কিন্তু রূপন্তী তো মনে করে না। কিন্তু সেও বা কি করবে? তখনকার পরিস্থিতি তার হাতের বাইরে ছিল। মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। সে যে তখন কি করেছে নিজেই বুঝতে পারেনি। বিভানের হঠাৎ স্মরণে এলো সে তখন রূপন্তীকে ঠেলে দিয়েছিল। ঠেলে ফেলে দিয়েছিল। মেয়েটা ব্যথা পেয়ে কণ্ঠে ব্যথাতুর ধ্বনিও তুলেছিল। রূপন্তী কি তখন বেশি ব্যথা পেয়েছিল? মেয়েটা ব্যথা পেয়ে কণ্ঠে ব্যথাতুর ধ্বনিও তুলেছিল। রূপন্তী কি তখন বেশি ব্যথা পেয়েছিল? বিভানের হৃদয়ে ভয় জন্মালো। আজকে তার এই ব্যবহারের পর যদি রূপন্তী তাকে ছেড়ে চলে যায় তখন কি হবে? সে বাঁচবে কিভাবে? এমনি সব হারিয়ে নিঃস্ব বিভান। এখন যদি রূপন্তীকেও হারাতে হয়, মেয়েটাকে বুঝিয়ে বলতে হবে সবটা। ক্ষমা চাইতে হবে, তাকে বুঝাতে হবে ওই দেশে সে ফিরতে চায় না। তারপর যদি রূপন্তী তার পরিবারের সাথে দেখা করতে যেতে চায়, তাও না হয় পরে যাবে। বিভান অস্থির হলো। দিশেহারা হয়ে ছুটল রূপন্তীর কক্ষের পানে। হাত উঁচিয়ে মেয়েটার বন্ধ দরজায় আঘাত করে বলল, রূপ, রূপ, দরজা খোলো। রূপন্তী শুনল বিভানের প্রতিটি ডাক, তবে সে দরজা খুলল না, বললও না কিছু। এই মুহূর্তে তার কান্না পাচ্ছে ভীষণ। অভিমানেরা জেকে ধরেছে চারপাশ থেকে। লোকটা নাকি তাকে ভালোবাসে, তাহলে এমন ব্যবহার করলো কিভাবে? তাকে ধাক্কা মারলো, তারপর একটু ফিরেও তাকালো না। বিভান ফের ডাকলো বার কয়েক। রূপন্তী কোনো সাড়া না পেয়ে ঘুরে গিয়ে দাঁড়ালো মেয়েটার বারান্দায়। কিন্তু আজ বারান্দার দরজাটাও বন্ধ। বাইরে থেকে যাতে খোলা না যায় তাই ভিতর থেকে বেশ আটসাট বেঁধেই লাগানো হয়েছে দরজাটা। বিভান বেশ কিছুক্ষণ সময় নিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে ফের দরজা ধাক্কানো শুরু করলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি রূপ, আমি জানি আমি যা করেছি অন্যায় করেছি, কিন্তু আমি এমনটা করতে চাইনি। রাগের বসে কিভাবে যেন কি হয়ে গেল। দয়া করে দরজাটা খোলো রূপ। রূপন্তী তবুও দরজা খুলল না। কান্নার দরুন নাকের ডগাটা রক্তিম বর্ণ ধারণ করেছে তার। দুই গাল বেয়ে অশ্রুকণাও গড়িয়ে পড়ছে বিরামহীন ভাবে। বিভান ফের ডাকলো তাকে। দরজায় আঘাত করে বলল, রূপন্তীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। বিভান বসে পড়ল বারান্দাতেই, গলা উঁচিয়ে বলল, দরজাটা একবার খোলো রূপ, বলছি তো আমার ভুল হয়ে গেছে, সরি। আমাকে অন্তত একবার সবটা ব্যাখ্যা করার বা তোমাকে বোঝানোর একটি সুযোগ দাও। রূপন্তীর কান্নার ধমক বাড়ল।
তবে হৃদয় চাইল না বিভানের ডাককে উপেক্ষা করতে, তাকে বাইরে অপেক্ষা করাতে। অভিমানেরা হৃদয়কে শাসিয়ে বলল দরজা না খুলতে, কিন্তু হৃদয় কি আর সে কথা মানে? কিঞ্চিত সময় নিয়ে মেয়েটা নিজেকে ধাতস্থ করলো, কান্না থামিয়ে এগিয়ে গেল বারান্দার পানে। দরজাটা খুলেই থমথমে কণ্ঠে বলল, কি হয়েছে? এত রাতে এমন চিৎকার চেঁচামেচি জুড়েছেন কেন? বিভান বসা থেকে উঠে দাঁড়ালো, তাকালো প্রেয়সীর পানে। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, কপালের এক কোণাও ফুলে উঠে কালো বর্ণ ধারণ করেছে। এ নিশ্চয়ই বিভানের তখনকার ধাক্কা মারার ফলে হয়েছে। ছেলেটার হৃদয়ে অপরাধবোধ জাগলো। সে কিভাবে পারলো নিজের প্রেয়সীকে আঘাত করতে? ইচ্ছে তো হচ্ছে এখনই এই হাত কেটে ফেলতে। বিভান দিশেহারা হলো। হুট করেই মেয়েটার কাছাকাছি চলে গেল সে। দুই হাত বাড়িয়ে রূপন্তীর মুখখানা নিয়ে নিল হাতের ভাঁজে। সময় নষ্ট না করে নিজের শুষ্ক উষ্ঠজোড়া মিলিয়ে দিল মেয়েটার নরম কোমল উষ্ঠের ভাঁজে। হকচকে উঠল রূপন্তী। হৃদয় জুড়ে অভিমানেরা হানা দিল আরো গাঢ় ভাবে। প্রিয় মানুষেরা সামান্য ব্যথা দিলেও হৃদয়ে অভিমান বাসা বাঁধে। তাদের স্বল্প খারাপ ব্যবহারও পীড়া দেয় ভীষণ। তারপর যদি আবার সেই প্রিয় মানুষটা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, মাফ চাইতে আসে কিংবা কাছাকাছি আসে, তখন অভিমানেরা যেন আরো ফুলে ফেপে ওঠে। রূপন্তীর অবস্থাও হয়েছে এখন ঠিক তেমন। বিভানের সান্নিধ্য পেয়ে মেয়েটার ভিতরের সকল অভিমানেরা ডানা মেলে দিয়েছে যেন এই মুহূর্তে। মেয়েটা হাত উঠালো, বিভানের বক্ষে বল প্রয়োগ করে ঠেলে দিতে চাইল নিজের থেকে দূরে। তবে দূরে সরল না বিভান, বরং সে আরো ঘনিষ্ঠ হলো রূপন্তীর সাথে। এক হাত মেয়েটার মাথার পেছনে রেখে অন্য হাতে চেপে ধরল রূপন্তীর সুডল কোমরখানা, মিশিয়ে নিল। এক হাত মেয়েটার মাথার পিছনে রেখে অন্য হাতে চেপে ধরল রূপন্তীর সুডল কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে। রূপন্তী তবুও দমল না। জেদ দেখিয়ে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু বরাবরের ন্যায় সে ব্যর্থ। ছেলেটার পুরুষালী শক্তির সাথে পেরে ওঠা তার ন্যায় পুঁটি মাছের কর্ম নয়। শুধু শুধু শক্তি ক্ষয়। রূপন্তী নিজের শক্তি ক্ষয় বন্ধ করলো, নিস্তেজ হয়ে লেপ্টে রইল স্বামীর বক্ষের সাথে। এই পর্যায়ে বিভান ও উষ্ঠ ছাড়লো তার। মেয়েটার কপালে ফুলে ওঠা স্থানে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে বলল, সরি জান। বিভানকে একটু নরম হতে দেখে রূপন্তী নিজেকে ছাড়িয়ে নিল, নাক টেনে বলল, সরি বলা হয়ে গেছে, এখন নিজের রুমে গিয়ে ঘুমান। বিভান গেল না, বরং মেয়েটাকে ঠেলে ঠুলে ঢুকলো কক্ষের ভিতরে। ভ্রু কুচকালো রূপন্তী, ফের বলল, আপনাকে না আমি আপনার রুমে যেতে বললাম, তারপরেও আপনি এই রুমে ঢুকেছেন কেন? আমি আজ এখানে ঘুমাবো। কেন? বিভান অবাক হওয়ার ভান ধরলো, কপাল কুঁচকে বলল, কেন মানে কি? আমি তোমার স্বামী। বিয়ের রাত থেকে আমার তোমার সাথে এক কক্ষে এক বিছানায় পাশাপাশি থাকার কথা ছিল। আমি যে এতদিন তোমার সাথে এক কক্ষে না থেকে তোমাকে সময় দিয়েছি, তাই অনেক। আর সময় দিতে পারছি না, দুঃখিত। এই সময় দিতে দিতে পরে দেখা যাবে আমাদের মধ্যে দূরত্ব আরো বেড়ে গেছে। রূপন্তীর চোখ মুখ শক্ত হয়ে উঠল। একটু আগে তার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখন এসেছে নাটক করতে। এখন যখন ভালোবাসা আর এতই যখন দূরত্বের ভয়, তখন রাগটা কেন নিয়ন্ত্রণে রাখতে পারলো না? তাকে আঘাত কেন করলো? দাঁতে দাঁত চাপলো রূপন্তী, রুক্ষ কণ্ঠে বলল, একদম নাটক করবেন না। মেরে কপাল ফুলিয়ে এখন এসেছে আদিক্ষেতা দেখাতে। একটু আগে আমাকে ধাক্কা মারার আগে খেয়াল ছিল না আমি আপনার বউ হই? বিভান নরম হলো, মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসলো বিছানায়। রূপন্তী মোড়ামুড়ি শুরু করলো, হাতটা ছাড়াতে চাইলো ছেলেটার হাত থেকে। বিভান ছাড়লো না, বরং শক্ত হাতে তাকে টেনে বসালো নিজের কোলে। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। কাঁধে থুতনিটা রেখে আস্তে ধীরে বলতে শুরু করলো, দুঃখিত রূপ, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। আসলে তোমার দেশে ফেরার কথা শুনে আমার ভিতরে কি যেন হয়ে গিয়েছিল। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছিল, মেজাজ বিগড়ে গিয়েছিল, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।
তোমার দেশে ফেরার কথা শুনে, তোমার বাবার কাছে যাওয়ার কথা শুনে আমার বাবা মার মৃত মুখগুলো চোখের সম্মুখে ভেসে উঠেছিল। দিশাহারা হয়ে পড়েছিলাম আমি। তুমি মানতে চাও বা না চাও, তোমার বাবার জন্যই আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম একদিন। তাই যখন তুমি বললে দেশে ফিরতে চাও, তোমার বাবার কাছে যেতে চাও, আমার মনে হয়েছিল আমি বোধহয় এবার তোমাকে হারিয়ে ফেলবো, আবার একা নিঃস্ব হয়ে পড়বো। রূপন্তী কিছুটা নরম হলো, তবে তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল। আমার বাবার জন্য আপনি আপনার বাবা মাকে হারাননি। আমার বাবা আপনার বাবা মায়ের হত্যাকারী নন। তবে নিজের ইচ্ছা নিজের ভেতরেই দমন করলো মেয়েটা। এভাবে চেঁচিয়ে বা তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। তর্কে জড়ালে শুধু শুধু তাদের দুজনের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবে। তর্কে জড়ালে শুধু শুধু তাদের দুজনের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবে, আবারও শত্রু হয়ে উঠবে একে অপরের, যেমনটা কিছুক্ষণ আগে ঘটলো। অবশ্য এর জন্য ছেলেটাকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না। সেই ছোট বয়সে যেভাবেই হোক সে তার বাবা মাকে হারিয়েছে, তারপর পাড়ি জমিয়েছে দূর দেশে। সেখানে একাকী নিঃসঙ্গ জীবনযাপনই এতদিন ধরে অতিবাহিত করেছে সে। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা খুব বেশি নয়, মাত্র 1 মাস একদম একাকী থাকলেই অবসান। হতাশায় জর্জরিত হয়ে কেমন মানসিক রোগী হয়ে উঠি। সেখানে বিভান জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাওয়ার পর একাকী জীবন বেছে নিয়েছে। সম্ভবত সালাম হোসেনই তার বাবা মায়ের হত্যাকারী, এ ধারণাটাও এই কারণেই তার হৃদয়ে আরও গাঢ়ভাবে বাসা বেঁধেছে। রূপন্তী যেভাবেই হোক বিভানের হৃদয় থেকে এই ধারণাটা নির্মূল করতে হবে। এর জন্য তর্ক বিতর্ক নয়, বুদ্ধি খাটিয়ে ছেলেটাকে দেশে নিয়ে যেতে হবে। সেখানে নিয়েই প্রমাণ করতে হবে সবটা। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, ছাড়ুন আমাকে, ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। বিভান ছাড়ল না মেয়েটাকে, তবে কাঁধ থেকে থুতনি উঠালো। তাকালো রূপন্তীর কপালের ফুলে ওঠা স্থানে। ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, বেশি ব্যথা পেয়েছিলে? না, শান্তি পেয়েছি খুব। দুঃখিত, এবারের মতো মাফ করে দাও আমাকে। আমি আর কখনো এমনটা করবো না। রূপন্তী ভেঙচি কেটে বলল কথাটা। বিভান বিছানায় শুয়ে পড়ল তাকে নিয়ে। আলতোভাবে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল। প্রত্যুত্তরে রূপন্তী বলল না কিছুই, নীরব হয়ে শুয়ে রইল স্বামীর সাথে লেপ্টে। ভোরের আলো ফুটেছে, চারদিকটা আলোকিত হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। জানালা গলিয়ে সূর্যের উজ্জ্বল আলো কক্ষে প্রবেশ করতেই ঘুম ভেঙে গেল রূপন্তীর। একটু নড়ে চড়ে উঠতেই অনুভব করলো কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। হকচকিয়ে উঠল মেয়েটা, তরাক করে খুলল চোখ দুটো। মাথা উঁচিয়ে তাকাতেই দেখতে পেল বিভানের ঘুমন্ত মুখশ্রীটা। এলুক এখানে কেন? হঠাৎ ঘুম ভেঙে নড়ে বড়ে মস্তিষ্কটা ধারণ করতে পারল না কিছু। রূপন্তী মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। তার স্মরণে এলো এ লোক তো গতকাল রাতে এখানে এসেছিল, তারপর আর যায়নি। এর মানে তারা গত রাতে একসাথেই ছিল, পুরো রাতটা এভাবে জড়াজড়ি করেই ঘুমিয়েছিল। ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে পড়লো মেয়েটা। রাতে ঘুমের মধ্যে তেমন একটা অনুভব না করলেও এখন ভীষণ লজ্জা লাগছে তার। ছেলেটা জেগে গেলে নিশ্চিত আরো লজ্জায় পড়তে হবে। রূপন্তী আস্তে ধীরে খুব সাবধানে নিজেকে বিভানের বন্ধন থেকে মুক্ত করলো। তাড়াহুড়ো করে চলে গেল ওয়াশরুমে। বিভানের ঘুম ভাঙলো আরো কিছুক্ষণ পর। চোখ বন্ধ রেখে সে হাত বাড়িয়ে খুঁজলো মেয়েটাকে। না পেয়ে চোখ দুটো মেলে তাকালো আশেপাশে। না, মেয়েটাকে কক্ষে কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ঘুম থেকে উঠে রান্নাঘরে ছুটি লাগিয়েছে সে। নিশ্চয় ঘুম থেকে উঠেই রান্নাঘরের ছুটে লাগিয়েছে সে। ছেলেটা উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। ঘুম ঘুম চোখে মুখে গেল রান্নাঘরে। রূপন্তী রান্না করছিল। বিভান এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে মুখ গুজে বলল, আই মিস ইউ বেব। রূপন্তী পেছন ঘুরে তাকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, ঘুম থেকে উঠেছেন কখন আপনি? এই তো একটু আগে। এইটুকু সময় মিস করেও ফেলেছেন একদম। বিভান উষ্ট্র প্রসারিত করলো, ফের মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। আহ্লাদি স্বরে বলল, আমি ঘুমের মধ্যে চোখ বন্ধ করে রেখো তোমাকে মিস করে চান।
রূপন্তী ভেংচি কাটলো, উষ্ট বাকিয়ে বলল। আদিক্ষেতা ছাড়ুন তো, রান্না করব আমি। বিভান ছাড়লো মেয়েটাকে। বসার কক্ষ থেকে একটা মোড়া এনে বসলো রান্নাঘরে রূপন্তীর পাশে। ভ্রু কুচকালো মেয়েটা, কপালে ভাঁজ ফেলে বলল, এ কি, এখানে বসেছেন কেন? হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন না নাকি? একটু পরে হব, আপাতত তোমার পাশে বসে একটু দেখি তোমাকে।